আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে 2025 সালে, তাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমাদের যাদের প্রিপারেশন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে খুবই খারাপ বা বেসিক তেমন ভাবে অর্জন করতে পারোনি, বা যারা ভাবছো যে কিভাবে অল্প পড়ে লাস্ট মোমেন্টে খুব ভালো একটা কামব্যাক দেওয়া যায়, তাদের জন্য আজকের এই সাজেশন ভিডিওটা। আমি বিশ্বাস করি এই সাজেশন ভিডিওটা তোমার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। চলো আমরা সাজেশনটা দেখি যে আমরা কিভাবে অল্প পড়ে এই জাস্ট কয়েকটা চ্যাপ্টার পড়ে আমরা অ্যাটলিস্ট 90 আপ মার্ক তুলতে পারবো। ওকে, রসায়ন প্রথম পত্র, তাই না? প্রথমে তুমি প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলি। সিকিউ এর জন্য তুমি প্রথমে যে চ্যাপ্টারটা হিট করবা, সেই চ্যাপ্টারটা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন আমরা প্রথমে পড়বো। আচ্ছা, কি কি পড়বো আমরা গুণগত রসায়নের জন্য? প্রথমে পড়বা দ্রাব্যতা ও দ্রাব্যতার ম্যাথ। যে ম্যাথ গুলো আছে, যেমন পদক্ষেপ পড়বে কি পড়বে না, কে আইপি যদি কে এসপি এর চাইতে বড় হয় তাহলে পদক্ষেপ পড়বে, আদারওয়াইজ পড়বে না। এই দ্রাব্যতার ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে তুমি যে কনসেপ্টটা পড়বা সেটা হলো, দ্রাব্যতা পড়ার পরে তুমি পড়বা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা কিন্তু সবাই জানি যে কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের, এন, এল, এম, এস। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা তুমি ডিটেইলসে পড়বা। ডিটেইলসে পড়বা এবং তুমি দেখবা কিছু কোশ্চেন আছে যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এই টাইপের যে কোশ্চেন গুলো, এই টাইপের কোশ্চেন গুলো তুমি ভালোভাবে পড়বা। তারপরে 3 নম্বর টপিকে তুমি যা পড়বা যে পরমাণু ও বর্ণালী সংক্রান্ত ম্যাথ। পরমাণু ও বর্ণালী সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে সেগুলো তুমি পড়বা। এখানে তুমি দেখবা বেশ কয়েকটা সূত্র আছে, যেমন মিউ বার সমান 1/λ সমান আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এরকম একটা সূত্র আছে কি? এই যে সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে আমাদের এটা হাইড্রোজেন বন্ডের কোন অঞ্চলে অবস্থিত বা কোন অঞ্চলে অবস্থিত না, দৃশ্যমান অঞ্চলের কোথায় অবস্থিত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যে ডি ব্রগলি যে বস্তু তরঙ্গের যে আমাদের যে সূত্রটা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। তাহলে পি মানে কি? ভরবেগ। তাহলে পি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এমভি। আর আরেকটা জিনিস সেটা হলো যে শক্তি ই সমান কি? এইচ সি বাই ল্যামডা। তার মানে আমরা যদি ল্যামডা এবং ই এর তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে শক্তি যত বাড়বে, মানে তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি বাড়বে, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সূত্রগুলো তুমি যদি পড়ে ফেলো তাহলে পরমাণু ও বর্ণালী সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলোতে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা 1 নম্বরে কি পড়বো? দ্রাব্যতা, তারপরে পড়বো কোয়ান্টাম সংখ্যা, তারপরে পড়বো পরমাণু ও বর্ণালী সংক্রান্ত যে ম্যাথ, এবং তুমি 4 নম্বরে আরেকটা টপিক পড়বা, সেই টপিকটা হলো আয়ন শনাক্তকরণ। 4 নম্বরে কি পড়বা? আয়ন শনাক্তকরণ। এই কয়েকটা টপিকই তুমি পড়ো। আয়ন শনাক্তকরণ টপিকটা তুমি এমসিকিউ এর জন্য একটু দেখে রাখবা, এটা তোমাদের অনেকের কঠিন লাগে, জাস্ট একটু তুমি দেখে রাখবা। যেমন ইম্পর্টেন্ট যেগুলো আছে সোডিয়াম, তারপরে আয়রন যেগুলো আছে, অ্যালুমিনিয়াম, জাস্ট কয়েকটা তুমি দেখে রাখবা, অ্যামোনিয়াম। কয়েকটা দেখলেই তুমি এই 4টা টপিক পড়লে তোমার পুরো কিন্তু গুণগত রসায়ন কভার হয়ে যাবে। এই গুণগত রসায়ন পড়ার পরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হলো তোমার, তুমি পড়বা 4 অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা পড়বা। এই চ্যাপ্টার থেকে তুমি 2টা কোশ্চেন পাবা, এবং তুমি গুণগত রসায়ন থেকেও কিন্তু 2টা কোশ্চেন পাবা। হ্যাঁ, তাহলে রাসায়নিক পরিবর্তন থেকে তুমি এই রাসায়নিক পরিবর্তনের 2টা পার্ট, একটা হলো অম্লকারক সাম্যাবস্থা আর একটা হলো রাসায়নিক সাম্যাবস্থা।
তাহলে আমরা ফার্স্টে রাসায়নিক যে সাম্যাবস্থা সেটা নিয়ে আলোচনা করি। তাহলে তুমি রাসায়নিক সাম্যাবস্থায় দেখো কি কি আমরা পড়বো। প্রথমে আমরা পড়বো কেপি ও কেসির যে রাশিমালা প্রতিপাদন আছে, কেপি ও কেসির রাশিমালা প্রতিপাদন। এবং তোমরা জানো একটা সূত্র আছে, কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এটাকে তোমরা প্রতিপাদন করা শিখবা। কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এবং দেখবা যে তোমাদের অনেকেরই বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা নিয়ে অনেক কনফিউশন হয়। এই বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক এই দুইটা তুমি আগে ভালো মতো শিখবা। বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা এই ছোট্ট টপিক দুইটা তুমি যদি বোঝো, তাহলে তোমার এই কেপি কেসি নির্ণয় করতে কোনো প্রবলেম থাকবে না। তাহলে বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক এই দুটো বুঝবা। আর এছাড়া তুমি রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে আর কি দেখতে পারো, তুমি ভ্যান হফ সমীকরণটা দেখবা। ভ্যান হফ সমীকরণ এবং লা-শাতেলিয়ারের নীতি। আচ্ছা, কোশ্চেন তোমাকে করা থাকবে যদি তোমাকে বলে যে বিক্রিয়ায় সাম্যাবস্থার ভূমিকা, তাহলে তুমি লা-শাতেলিয়ারের নীতিতে আলোচনা করবে। তোমরা সকলেই জানো লা-শাতেলিয়ারের যে নীতি, এই নীতি টেম্পারেচার, চাপ এবং ঘনমাত্রা নিয়ে কাজ করে। এবং যদি তোমাকে বলা হয় বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের প্রভাব, তাহলে সাম্যাবস্থার প্রভাব বললে তুমি লা-শাতেলিয়ারের নীতি ব্যাখ্যা করবা। আর যদি তোমাকে বিক্রিয়ায় সাম্য সাম্য ধ্রুবক অথবা সাম্যাঙ্গ এর ভূমিকা ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি কি করবা, ভ্যান হফ সমীকরণ। তাহলে যে অনুযায়ী বলবে আমরা সে অনুযায়ী অ্যান্সার করবো। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন থেকে জাস্ট তুমি এই কয়েকটা টপিকই পড়বা। আর আরেকটা জিনিস দেখবা, তুমি লেখচিত্রগুলো বুঝবা। লেখচিত্র তাপহারী বিক্রিয়ার লেখচিত্র আর তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র দেখো। এরকম দুইটা লেখচিত্র আছে, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তো এটা হলো তাপহারী বিক্রিয়ার জন্য, আর এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তো এই জিনিসটা তোমরা এই লেখচিত্র দুইটা একটু মাথায় রাখবা। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো, তাহলে তোমার রাসায়নিক সাম্যাবস্থা থেকে আর কিছুই দেখা লাগবে না। এরপরে আসো অম্ল ক্ষারক সাম্যাবস্থা, 2 নম্বর যে অংশ, দ্বিতীয় অংশ, অম্ল ক্ষারক সাম্যাবস্থা। এখান থেকে কি বলবো, এখানে তুমি প্রথমে পড়বা বাফারের যে ক্রিয়া কৌশল। 1 নম্বরে পড়বো বাফারের ক্রিয়া কৌশল। 2 নম্বরে তুমি পড়বা বাফারের পিএইচ এর যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ। ধরো দুইটা পাত্র দেওয়া, দুইটা পাত্রের দ্রবণকে অন্য একটা পাত্রে তুমি ঢেলে দিয়েছো। তুমি যদি অন্য একটা পাত্রে ঢেলে দাও, তাহলে তার পিএইচ কত হবে, তখন তোমাকে একটা সমীকরণ আছে, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। এই যে এমন একটা সমীকরণ আছে না, যে পিএইচ সমান পিকে প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। অথবা এটাকে তুমি চাইলে পিওএইচ সমান সমান পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেজের ঘনমাত্রাও বলতে পারো। সেটা দিয়ে তুমি এই ম্যাথটা পিএইচটা বের করতে পারবে। এখানে তুমি এই সূত্রটাকে এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিডও বলতে পারো। তাহলে যে মানই থাকুক তুমি বসাতে পারবে। আর এরপরে তুমি শিখবা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এর প্রতিপাদনটা জানতে হবে। এর প্রতিপাদন কিন্তু জানতে হবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র যে প্রতিপাদন, এই প্রতিপাদনটা জানতে হবে। এবং এই প্রতিপাদন থেকে তুমি 3টা জিনিস পাবা। একটা হচ্ছে প্রোটনের ঘনমাত্রা আলফা সি, অথবা প্রোটনের ঘনমাত্রা রুট ওভার
কে এ ইন্টু সি এবং কে এ সমান সমান আলফা স্কোয়ার সি। এই তিনটা সূত্র তুমি জানতে পারবা এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রতিপাদন করার মাধ্যমে। তাহলে তুমি যদি বাফারের ক্রিয়া কৌশল পড়ো, বাফারের পিএইচ নির্ণয় করতে পারো এবং এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা জানো, তাহলে তোমার অম্ল ক্ষারক সাম্যাবস্থা কিন্তু শেষ, আর পড়তে হবে না। তুমি একটা রাসায়নিক সাম্যাবস্থা আর একটা অম্ল ক্ষারক সাম্যাবস্থা, দুইটা থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। আর 3 নম্বরে তুমি তাপ রসায়নটা দেখতে পারো, অনেকে তাপ রসায়ন স্কিপ করে, তুমিও চাইলে এর যে তাপ রসায়নটা সেটা স্কিপ করতেও পারো, এটা থেকে আমাদের কত প্রশ্ন আসে না, এটা স্কিপ করা যায়। তাহলে রাসায়নিক পরিবর্তন গেল আমাদের। এইবার আমরা সবার লাস্টে যে অধ্যায়টা ফোকাস দিব, সেই অধ্যায়টা হচ্ছে কি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আমি রা বন্ধন লিখে রাখলাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারের প্রথম অংশ থেকে তুমি পড়বা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি পড়বা। আর দ্বিতীয়ত তুমি এখান থেকে পড়বা আয়নীকরণ শক্তির সাথে তুমি জটিল যৌগের সংকরায়নের ফিগার। জটিল যৌগের সংকরায়নের কি পড়বা? ফিগার বা চিত্রটা আঁকা শিখবা। এই দুইটাই পড়বা। আর দ্বিতীয় অংশ রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে কি কি পড়বা? রাসায়নিক বন্ধন থেকে তুমি ভেসপার রুল, VSEPR, একটা রুল আছে না, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এরকম আমাদের একটা রুলস আছে যে ধরো অ্যামোনিয়া, মিথেন এবং পানি, এই তিনজনেরই sp3 সংকরণ হয়। তো এই তিনজনেরই sp3 সংকরণ হওয়ার পরও কেন এদের বন্ধন কোণটা আলাদা? পানির ক্ষেত্রে 104, অ্যামোনিয়ার ক্ষেত্রে 107, মিথেনের ক্ষেত্রে আবার 109 ডিগ্রি, এরকম পার্থক্যটা কেন? এই যে এই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে তুমি জানবা হাইড্রোজেন বন্ধন। এবং তারপরে তুমি জানবা পোলার যৌগ। খুব ছোট একটা কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ধন, পোলার যৌগ। এবং এরপরে তুমি আরেকটা ছোট্ট টপিক পড়বা, সেটা হলো ফাজানের নীতি। তাহলে দেখো, তুমি যদি এই কয়েকটা টপিক, পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, কি বিশাল একটা চ্যাপ্টার, বাট আমরা যদি এই কয়েকটা ছোট্ট জিনিস পড়ি তাহলে আমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছি। এই কয়েকটা টপিক আমি তোমাকে যা যা বললাম, তুমি যদি এগুলো ফলো করো তাহলে তুমি সিকিউ এ ইনশাল্লাহ, তুমি যদি এই অনুযায়ী সব বেসিক নিতে পারো, যে যে টপিক বলেছি জাস্ট এই টপিক গুলা, তাহলে তুমি অ্যাটলিস্ট 45+ পাবা, যদি টপিক গুলো ভালোভাবে তুমি পড়াশোনা করো। এবার আসো ভাইয়া এমসিকিউ কি করবো? এমসিকিউ এর জন্য তোমরা বেশিরভাগ সময় হাজারি স্যারের বইটাকে ফলো করো। তো হাজারি স্যারের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেগুলো বোর্ডের এমসিকিউ। তোমরা যদি ওই বোর্ডের এমসিকিউ গুলোই সলভ করো তাহলে তোমরা সেখানে অ্যাটলিস্ট 22 তো তুলতে পারবে, 22-23 পেয়ে যাও। বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে থাকো এমসিকিউর ক্ষেত্রে। আর সিকিউ এর ক্ষেত্রে যে টপিক গুলো বললাম, হাইলাইট করে দিলাম, সেগুলোই পড়ো। ইনশাল্লাহ তোমার রসায়ন প্রথম পত্র পরীক্ষাটা প্রিপারেশন খুব একটা ভালো না থাকলেও একদম ফার্স্ট ক্লাস একটা পরীক্ষা হবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিও।